আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখছেন দ্য নেক্সট জেন শো, আর আমি আছি ডালিয়া বরাবরের মতন। আজকে আমাদের স্টুডিওতে একজন অসাধারণ তরুণ শিল্পী আছেন, খুবই মেধাবী, কি পারেন না। তিনি বন্ধু সবার একজন বন্ধু, সাথে একজন দুর্দান্ত নৃত্যশিল্পীও, করেন আবৃত্তি এবং থিয়েটারও। এবং উনি ওনার অবসর সময়ই পান না, মানে অবসর সময় পেলে উনি আরও অনেক কিছু ওনার যে মেধার সেটা উনি বিকাশ করে দেখাতেন আমাদেরকে। চলুন তাহলে সেই অসাধারণ বন্ধুটির সঙ্গে সবার সাথে পরিচয় করিয়ে দিই। জয়, তোমাকে অনেক অনেক সুস্বাগতম আমাদের নেক্সট জেন শোতে। কেমন আছো? খুব সুন্দর করে বলছিলেন আপনি, মুগ্ধ হয়ে শুনছিলাম। আমি খুব ভালো আছি। আর আপনাদের আমন্ত্রণে এখানে আসতে পেরে আপনাদের সাথে পরিচয় হয়ে আরো ভালো লাগছে। সুন্দর একটা সময় কাটবে আশা করি। অনেক অনেক ধন্যবাদ। আর সাথে হচ্ছে যে এটাও বলে দিতে চাই দর্শকদের যে তুমি ব্রাহ্মণবাড়ি আগে জেলা পর্যায়ে বন্ধু সভার একজন সাংস্কৃতিক সম্পাদক ছিলে এবং বর্তমানে তুমি ঢাকা বিভাগে চলে এসছো। এই যে এই বন্ধু সবার সাথে তোমার সম্পৃক্ততার কতদিন হলো এবং এখানে কার্যক্রমটা কি যদি আমাদেরকে শর্টলি বলো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। বন্ধু সবার সাথে আমার হচ্ছে 2020 সাল থেকে কাজ শুরু। আসলে প্রথম আলো বন্ধু সভা হচ্ছে একটা পাঠক ফোরাম। প্রথম আলো বন্ধু সভার বন্ধুরা বা প্রথম আলো বন্ধু সভার কাজ হচ্ছে শিক্ষা সংস্কৃতি নিয়ে কাজ করে। তো ওইখান থেকে তাদের সাথে যাত্রার শুরুটা। আমি যেহেতু নৃত্যশিল্পী, নাচ করতাম, তো ওই নাচের মধ্য দিয়েই তাদের সাথে যুক্ত হওয়া। যেমনটি নাচ দিয়ে আমার পুরো আমার লাইফের বেশিরভাগ ভালো মানুষদের সাথে পরিচয়, আপনাদের সাথে পরিচয়। তো ওই নাচ দিয়ে হচ্ছে বন্ধু সবার মানুষদের সাথে আমার পরিচয়। তো যখন ব্রাহ্মণবাড়িয়া ছিলাম, জেলা পর্যায়ে কাজ করতাম, তখন ওইভাবে 2020 সালের দিকে বন্ধু সবার সাথে যুক্ত হওয়া। পরবর্তী সময়ে জেলা ছেড়ে ঢাকায় আসা, ঢাকায় এসে কাজ করা। তো এখন হচ্ছে ঢাকা মহানগর বন্ধু সভাতে আছি, তাদের সাথে কাজ করছি। আগামী সময়টাতেও করে যাব, কারণ তারা হচ্ছে শিক্ষা সংস্কৃতিমূলক, তারপরে বিতর্ক, বৃক্ষরোপণ, আরো ভালো ভালো কাজ, পৃথিবীর যত, আমি সবসময় চাই পৃথিবীর যত ভালো ভালো কাজগুলোর সাথে যুক্ত থাকতে। তো বন্ধু সভা ওই রকম একটা প্ল্যাটফর্ম যেখানে সব ধরনের ভালো মানুষদের আনাগোনা। তো ভালো লাগছে তাদের সাথে কাজ করে, আর আজীবন করে যেতে চাই। এটা খুবই চমৎকার উদ্যোগ এবং আমি বলবো যে তোমার জন্য একটা সুযোগও, একজন তরুণ মেধাবী হিসেবে নিজের সময়টা এরকম ভালো সার্কেলের সাথে কাটাতে পারা এবং ভাগ করে নেওয়া সময়টা, মূল্যবান সময়গুলো, এটা দুর্দান্ত একটি বিষয়। আর যারা বন্ধু সবাই সংযুক্ত হতে চায় ওদের কি উপায়? যারা বন্ধু সভাতে যুক্ত হতে চায় তারা হতে পারবে। চিন্তা চেতনায় সে মুক্ত চিন্তা চেতনার অধিকারী হতে হবে, ভালো মানুষ হতে হবে, তো অবশ্যই বন্ধু হতে পারবে। এখানে কোনো ধরাবাঁধা বয়স নেই, তো হতে পারবে, সমস্যা নেই। কার সাথে যোগাযোগ করবে? প্রথম আলোর অফিসের সাথে কিভাবে সংযুক্ত করতে পারে যদি তুমি একটু বলো। প্রথম আলো বন্ধু সবার যে কোনো বন্ধুর সাথে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে, তাহলে হচ্ছে ওইভাবে বন্ধু হতে পারবে, আমাদের বন্ধু। এবার আসি তোমার নাচের যাত্রা। তুমি অসম্ভব সুন্দর ভরতনাট্যম নৃত্যশিল্পী এবং বর্তমানে তুমি কোথায়, কোনো সংগঠনে আছো, কোন গুরুজির কাছে তুমি শিখছো, পুরোটা শুনতে চাই। আমি এখন অর্তি আহমেদ ডান্স একাডেমিতে নাচ করছি, আমার গুরু অর্তি আহমেদ। তো নাচের জার্নিটা অ্যাকচুয়ালি এতটাও সহজ ছিল না, সহজ করে নিতে হয়েছে, অনেক বাধা ছিল, সব পার হয়ে আজকে এইখানে অর্তি আহমেদ ডান্স একাডেমির সাথে যুক্ত হওয়া, ওইখানে শেখা। মূলত অর্তি আহমেদ ডান্স একাডেমিতেই হচ্ছে শিখছি এবং অর্থি আপুর সাথেই হচ্ছে যুক্ত আছে এখন। ছোটবেলা থেকেই হচ্ছে নাচের প্রতি প্রবল আগ্রহ ছিল, তার জন্য হচ্ছে খুব ছুটেছি, অনেকের কাছে গিয়েছি, ওয়ার্কশপ করেছি। কিন্তু পরবর্তী সময়ে সৌভাগ্যক্রমে আমি অর্তি আহমেদ, যিনি আমার গুরু, তার সান্নিধ্য পাই, তার সান্নিধ্যে এখন শেখার সুযোগ হয়েছে। আরো শিখবো, শেখার তো আসলে শেষ হয় না। আর শাস্ত্রীয় নাচের ব্যাপারটা, গুরুমুখী বিদ্যা, অনেক দিন
ধরে শিখতে হয়, সাধনার প্রয়োজন। তো আমি আমার সবটুকু দিয়ে সাধনা করব, যতটুকু শিখেছি আরো ভালো করে শেখার চেষ্টা করব। সব মিলে চলছে ভালো। অর্তে আহমেদ ডান্স একাডেমি আমার জন্য একটা নতুন একটা ভুবন হয়ে দাঁড়িয়েছে। যে উজি বললাম যে হচ্ছে নাচের যাত্রাটা তো এতটাও সহজ ছিল না। আমার জন্ম ব্রাহ্মণবাড়িয়াতেই, ব্রাহ্মণবাড়িয়ার একটা প্রত্যন্ত অঞ্চলে আমার বেড়ে ওঠা। তো ওইখান থেকে উঠে এসে এইখানে ঢাকাতে কাজ করা আমার জন্য খুব কঠিন একটা ব্যাপার ছিল। তো সৌভাগ্যক্রমে অর্তে আহমেদের সাক্ষাৎ পেয়েছিলাম এবং তাদের সাথে এখন যুক্ত হয়ে কাজ করছি, শিখছি। তো এখন আমার আপন পরিবার হয়ে দাঁড়িয়েছে অর্তে আহমেদ ডান্স একাডেমি। তো আমি অর্তে আহমেদ ডান্স একাডেমির সাথে যুক্ত আছি এখন, শুধু অর্তে আহমেদ ডান্স একাডেমিতেই। তুমি যে বলছিলে তোমার জার্নি অত সহজ ছিল না, কিন্তু তোমার বর্তমান যে অ্যাক্টিভিটিসগুলো আমরা যখন ফলো করি, তোমার দুর্দান্ত নাচ, তোমার নাচের যে দলকে কি বলবো, যে সহদল, নাচের দলের মানুষ, সহকর্মী, হ্যাঁ, তোমার যে দলীয় নাচগুলো দেখি এবং তোমার সাথে যারা যারা নাচ করে, তোমাদের পারফরমেন্স দেখে আসলে মনে হয় না অতটা কঠিনও। তুমি সহজ করে নিয়েছো এবং এখনো তুমি তোমার পারফরমেন্স দিয়ে সবার মন জয় করে যাচ্ছ। খুবই খুবই অসাধারণ কাজ করছো। আমরা যদি জানতে চাই যে কতদিন ধরে তুমি অর্থী ডান্স একাডেমিতে আছো? অনেকদিন হয়ে গেছে এখন অর্তে আহমেদ ডান্স একাডেমির সাথে যুক্ত। 1 বছর তো হয়েই গিয়েছে। আমরা জানি যে শাস্ত্রীয় নাচ শিখতে খুবই ছোটবেলা থেকে শিখতে হয়। তোমার যে মুদ্রাগুলো আমরা যখন লক্ষ্য করি, হাতের মুদ্রা, পায়ের মুদ্রা, আমার মনে হয় না তুমি 1 বছরে সেটা রপ্ত করেছো। আমার মনে হয় তুমি ছোটবেলা থেকেই এটা চর্চায় আছো, তাই নয় কি? হ্যাঁ, আমি ছোটবেলা থেকে এসে যে বললাম যে নাচের প্রতি আমার প্রবল আগ্রহ ছিল। তো ভারতনাট্যম আমার খুবই পছন্দের একটা ডান্স ফর্ম। তো ছোটবেলা থেকে আমি যখন টিভিতে নাচ দেখতাম, খুব মনোযোগ সহকারে দেখতাম, সেটা হচ্ছে আবার ট্রাই করতাম, চেষ্টা করতাম, চর্চা করতাম। তো ওই জায়গা থেকে, যেমন আমার ওই গ্রাম থেকে ঢাকায় এসে ক্লাস করার আমার কোনো সুযোগ সুবিধা ছিল না, তখন নিজে নিজে প্র্যাকটিস করতাম, হতো না ওরকম। তো যখন আরেকটু বড় হয়, আমি ক্লাস 10-এ উঠি, তখনই আমি ঢাকায় আসতাম, বিভিন্ন সময় বিভিন্ন ওয়ার্কশপ হতো। তো এইভাবে অনেকের সান্নিধ্য পেয়েছি। বাংলাদেশে অনেক মেধাবী নৃত্যশিল্পী আছে যাদের সান্নিধ্য লাভ করেছিলাম, তাদের থেকে টুকটাক শিখেছি। পরবর্তীতে যখন আরো বুঝতে পেরেছি যে আমি যেহেতু নাচ পছন্দ করি, আমার আরো ভালো করে শেখা উচিত এবং খুব ভালোভাবে শেখা উচিত, তো পরবর্তীতে হচ্ছে অর্তে আহমেদ ডান্স একাডেমিতে আমি যুক্ত হয়েছি এবং আমার জানার পরিধি বৃদ্ধির জন্য, আমার নাচের প্রতি হচ্ছে পূর্ণাঙ্গ জ্ঞান লাভের জন্য যে খুঁজে পেলাম যে এটাই আমার জন্য বেস্ট। এই যে নিজের স্বপ্নকে, নিজের যাত্রাটাকে খুঁজে পাওয়া এবং নিজেকে খুঁজে নেওয়া, এটার মতন আসলে মুক্তি আর কোথাও নেই, তাই না? হ্যাঁ, এই কথাটা খুবই সত্য। আমার বাবা ছোটবেলায়, আমার মনে আছে যখন ছোটবেলায় নাচতাম বা ছবি আঁকতাম, রিহার্সাল থাকতো, তো বাবা অনেক সময় বলতো যে এইভাবে দিন যাবে না। কিন্তু সেই ছোটবেলাতে আমি কেন জানি যে কেন দিন যাবে না, চাইলেই তো যাওয়ানো যায়। তো তখনই যেন আমি হচ্ছে মনে মনে শপথ করলাম যে আমি এইভাবেই দিন পার করব। তো নাচে তো হচ্ছে এখন বাংলাদেশে নাচের উপর পড়াশোনা হয়, অসংখ্য মেধাবী নৃত্যশিল্পী আছে যারা নাচে পড়াশোনা করছে, বিভিন্ন ভালো ভালো স্কুলে কলেজে নৃত্য প্রশিক্ষক হিসেবে চাকরি করছে, বিভিন্ন সেক্টরে কাজ করছে। তো কেন না যে এইভাবে জীবন যাবে না। তো আমি সেই ছোটবেলা থেকেই যে আমি শপথ করেছি যে হচ্ছে আমি এইভাবেই জীবনটা পার করতে চাই। আর নাচের ব্যাপারটা হচ্ছে এটা তো শৈল্পিক কর্ম। তো নাচ করে আমি যেটা পাই, আত্মার একটা শান্তি, ভেতর থেকে একটা প্রশান্তি আসে। যেমন আমার কখনোই মন খারাপ হয় না, আমার মন খারাপ কাজ করে না, খারাপ লাগা কাজ করে না।
কারণ আমি যখন নাচতে পারি, নাচের চর্চায় থাকি, তখন মনে হয় যে আমি খুব ভালো আছি, আমার মনে একটা আনন্দ বিরাজ করে। তো শৈল্পিক কাজগুলো অ্যাকচুয়ালি হচ্ছে যখন আমি শৈল্পিক ব্যাপারটা ধারণ করব নিজের মাঝে, নাচটাকে ধারণ করব, তখন একটা আলাদা একটা ভেতর থেকে শান্তি আসে, প্রশান্তি আসে। তখন যে হচ্ছে একটা মানুষের জীবনে কত রকমের না পাওয়ার ব্যথা থাকে, অপ্রাপ্তির কষ্ট থাকে, তো ওই শৈল্পিক কর্মগুলোর মাধ্যমে হচ্ছে ওইগুলা ভুলে থাকা যায়। যেমনটা আমি থাকি, প্রত্যেকটা মানুষের জীবনে ট্র্যাজেডি আছে, দুঃখ আছে। তো হচ্ছে আমি যখন নাচি, আমি যখন নাচতে উঠি, যখন আমি প্র্যাকটিস করি, তখন আমার মনে থাকে না যে আমি কি পেয়েছিলাম, কি পাইনি, বা কি পাবো, বা কি হারিয়েছি, মনে হয় না। তো যখন নাচি তখন নাচতেই থাকি, আমি আনন্দে আনন্দে নাচতেছি, কারণ নাচতে হচ্ছে মনের ভাব প্রকাশের মাধ্যম। আর পৃথিবীতে যে যেটা করে শান্তি পাই সেটাই করা উচিত। আমি আজীবন চেয়েছিলাম যে আমি নেচে দিন পার করব, নাচ দিয়ে হয়তো ক্যারিয়ারে কিছু করব। তো আমি সেটাই করতে চাচ্ছি, তার সাথেই যুক্ত আছি, নাচের সাথে আমি আজীবন যুক্ত থাকতে চাই, এবং মানে মৃত্যুর একদম আগ মুহূর্ত অব্দি আমি নাচতেই চাই। একটা কথা আছে যে নাচে জন্ম নাচে মৃত্যু, তাতা থই থই, তাতা থই থই। তো আমি সেই নাচের সাথেই আজীবন যুক্ত থাকতে চাই, কারণ হচ্ছে এই নাচের সাথে যুক্ত থাকার মাধ্যমে হচ্ছে আমি আমার জীবনের সব যে কি অপ্রাপ্তি, কষ্ট সব ভুলে থাকতে পারছি। তো কেন না নাচকেই আঁকড়ে ধরে বাঁচতে চাই। এখনো আমাদের সমাজে পুরুষদেরকে যখন নাচতে দেখি, তখন বিশেষ করে ক্লাসিক্যাল যে ডান্স ফর্মগুলো যখন পুরুষরা নাচে, এখনো আমাদের সমাজ ওভাবে মেনে নেয়নি, অ্যাকসেপ্ট করতে পারে না অনেকে, এবং প্যারেন্টসরা অনেক সময় বাচ্চার ইচ্ছা জানা সত্ত্বেও নাচতে দেয় না। তো তোমার এই ক্ষেত্রে কি বলার আছে? সমাজ তো অ্যাকচুয়ালি হচ্ছে অনেক কিছুই মানতে চায় না। একটা মানুষ হচ্ছে নিজের মতো করে বাঁচতে চাইতেছে, কারো ক্ষতি করছে না, কিন্তু সমাজটা কিন্তু হচ্ছে আপনার আমার মতো অসংখ্য, আপনার আমার মতো মানুষদের দ্বারাই হচ্ছে নিয়ন্ত্রিত হচ্ছে। তো সমাজ অনেক কিছুই গ্রহণ করতে পারে না, অনেক কিছুই মানতে চায় না। কিন্তু যেই জায়গাতে একটা মানুষ কাউকে কষ্ট না দিয়ে, কারো ব্যক্তিগতভাবে কোনো আঘাত না করে নেছে বা শৈল্পিক কোনো কাজের সাথে সম্পৃক্ত থেকে ভালো থাকতে চাইছে, তাহলে কেন আমি সেইখানে বাধা প্রয়োগ করব? আর এখন মানুষের চিন্তা চেতনা, বাংলাদেশের মানুষদের চিন্তা চেতনা অনেকটাই ইমপ্রুভ হয়েছে। এখন মানুষ হচ্ছে ধরা বাঁধা যে হচ্ছে একটা বাউন্ডারিটা হচ্ছে ভেদ করে হচ্ছে হাঁটতে শিখেছে, চলতে শিখেছে। যেমন আমিও পার করে এসেছি, আমি যে ব্যাপারগুলো যে হচ্ছে সম্মুখীন হইনি তা না, আমি অনেক হয়েছে, কারণ আমার বেড়ে ওঠা একটা প্রত্যন্ত অঞ্চলে, ব্রাহ্মণবাড়িয়া ছিল। কিভাবে তোমার ফ্যামিলিকে ম্যানেজ করেছো, এবং ফ্যামিলি কি তোমাকে প্রথমে বাধা দিয়েছিল, কিভাবে সেটা তুমি ওভারকাম করলে? ব্রাহ্মণবাড়িয়াকে বলা হতো আগে শিল্প সংস্কৃতির রাজধানী। একটা সময় সেইখানে সংস্কৃতির খুবই চর্চা হতো, যেটা কিনা এখন ওরকম ভাবে হয় না, নিরাশ হচ্ছে আমরা। কেন হচ্ছে? ওই যে সমাজ, যেমন আমার যেটা প্রশ্ন করলেন যে আমি আমার ফ্যামিলি থেকে কোনো বাধা পেয়েছি কিনা, কারণ দেখা গিয়েছে যে হচ্ছে একটা ছেলে পড়াশোনা করে সে ব্যাংকার হবে, চাকরি করবে, কোনো না কোনো প্রফেশনে ঢুকবে, চাকরি করবে, ফ্যামিলিকে চালাবে, ওরকম। কিন্তু গ্রামের মানুষজনদের তো চিন্তা এতটাও প্রসারিত না যে নাচেও কেউ পড়াশোনা করবে বা নাচ নিয়েও পড়াশোনা হয়, ওরকমটা তারা ভাবতে পারে না। তো ওই জায়গা থেকে আমার ফ্যামিলি থেকে ওরকম বাধা বলতে, যেহেতু গ্রামে থাকতাম, তো গ্রামের মানুষজন, আমার চারপাশে মানুষজন অনেক ধরনের কটু কথা বলতো, তো আমি ওইভাবে কানে তুলতাম না, কারণ তাদের কটু কথা বা সমালোচনা আমি কানে তুলছি মানেই হচ্ছে আমার ভেতর স্পিরিটটাও নষ্ট হয়ে যাবে। তো ওইভাবে সব কথা হচ্ছে উপেক্ষা করে নিজের মতো করে পরিশ্রম করে চেষ্টা করেছি যে কতটুকু শিখতে পারি
সাধনা ছিল, চেষ্টা করেছি নিজের সর্বোচ্চটা দিয়ে, তার জন্যই হয়তো বা এখন শিখতে পারছি। তো পরবর্তী সময়ে দেখা গিয়েছে বিভিন্ন কম্পিটিশনে পুরস্কার পেয়েছি। যেমন আমি নাচে হচ্ছে প্রথম জাতীয় পুরস্কার পাই 2022-এ। তো 2022-এ যখন আমি জাতীয় পুরস্কার পাই, তখন একটা আমার শাস্ত্রীয় নৃত্যে না, তখন পাই আমি সৃজনশীল নৃত্যে। আচ্ছা। সৃজনশীল নৃত্যে আমি প্রথম জাতীয় পুরস্কার পাই। তখন আমার চারপাশের মানুষজন একটু পজিটিভ হয়েছিল আমার ক্ষেত্রে, আর পরিবারের মানুষগুলো কিছুটা পজিটিভ, যেহেতু জাতীয় তখন তোমার পুরস্কার বয়স পেয়েছিলাম। কেমন ছিল? তখন আমি সবেমাত্র মাধ্যমিক শেষ করলাম। আচ্ছা। তো সেই সময়টাতে হচ্ছে যেহেতু পুরস্কার একটা অর্জন হয়েছে জীবনে, এটা আমার বড় অর্জনই ছিল। তো তারপরে ফ্যামিলির মানুষজন কিছুটা পজিটিভ হয়েছে। তো এর পরবর্তী সময় থেকেই যে আস্তে আস্তে, তার পরবর্তীতে 2022 সালে আমি আবার হচ্ছে একক অভিনয় জাতীয় পুরস্কার পেয়েছিলাম। তার পরবর্তী সময়ে 2024-এ আবার হচ্ছে শাস্ত্রীয় নৃত্যে হচ্ছে জাতীয় পুরস্কার পেয়েছিলাম। তো ওইভাবে ওই জার্নিগুলোর মধ্য থেকেই হচ্ছে পরিবারের মানুষগুলো হচ্ছে আমাকে বুঝতে শিখেছে যে না, ও ওর মতো করে বাঁচুক। তো নাচের ক্ষেত্রে এখন আমার পরিবার, আমার চারপাশে আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই খুবই পজিটিভ আমার ক্ষেত্রে এখন। তো চলার শুরুটাতে তো আর তেমন ছিল না, যদি শুরুটাতেও ওইরকম থাকতো, সবাই আমার পাশে থাকতো, হয়তো আমার চলার পথ হচ্ছে আরো মসৃণ হতো। কারণ হচ্ছে পারস্পরিক সহযোগিতা মানুষকে হচ্ছে অনেক দূর আগায় নিয়ে যেতে পারে। তো সব মিলে এখন সবাই খুব পজিটিভ, সবাই খুব ভালো বলে, মা বাবা, ফ্যামিলির মানুষজন সবাই খুশি যে কাজ করছি, যে এখন বুঝতে শিখেছে যে না, খারাপ কিছু তো করছে না, ভালো কিছুই করছে। এত বড় বড় প্ল্যাটফর্মে তুমি নাচছো, এত বড় বড় দর্শকদের সামনে, এবং তাক লাগানোর মতন তোমাদের কোরিওগ্রাফি, এবং শুধুমাত্র মঞ্চে না, মঞ্চের বাইরেও তোমরা ভিডিওগ্রাফিতেও নাচ করছো, এবং অনলাইনে অডিয়েন্সরা তোমাদের নাচ দেখতে পাচ্ছে। খুব ভালো কাজ করছো। কাকে দেখে তোমার অনুপ্রেরণা হয়েছিল যে না, আমি নাচ শিখবো, ওনার মতন আমি নাচতে চাই? আসলে অনুপ্রেরণা বলতে ওরকম ভাবে মানে আলাদা করে একজন বা দুজন ওরকম না, অনেকেই ছিল যে যখন নাচ ওভাবে পারতাম না, নাচের একটা ইচ্ছা ছিল, তখন ভাবতাম আমিও যদি এইভাবে নাচতে পারতাম। তো সেই ক্ষেত্রে দেখা যায় অনেকেই, এখন বলতে হলে নাম বলে শেষ করা যাবে না, অনেকেই ছিল। কারণ বাংলাদেশে অসংখ্য সুন্দর নৃত্যশিল্পী আছে যারা দারুণ নাচে। তো তারা প্রত্যেকেই আমার অনুপ্রেরণা। তাদের মাঝখান থেকে এখন বলতে হয়, এখন যিনি আমার গুরু, সে এখন আমার অনুপ্রেরণা, যে আমি আরো ভালো করতে চাই। আমি তার মতো তো হতে পারবো না, কিন্তু হচ্ছে আমি আরো শিখতে চাই। তা তো অবশ্যই। এবং তোমরা কয় ভাই বোন, এবং নাচতে কি বাবার থেকে বেশি সাপোর্ট পেয়েছো নাকি মার থেকে বেশি সাপোর্ট পেয়েছো? সাপোর্ট বলতে গেলে কারো কাছ থেকেই পাইনি, যেটা পেয়েছি সেটা হচ্ছে নিজের থেকে। আমি খুব ভেতর ভেতর আমি নিজেই খুব শক্তিশালী ছিলাম যে আমি এটা পারবো, আমি এটা করব। তো আমার সবচাইতে বড় শক্তি হচ্ছে আমি নিজে। আমাদের জাতীয় কবি নজরুল একটা কথা বলেছিল যে আমার কর্ণধার আমি, আমার পথ দেখাবে আমার সত্য। তো আমি এই কথাটার উপর খুবই চরমভাবে হচ্ছে একমত, যে আমার কর্ণধার আসলেই আমি, আর আমি সত্য থাকলে আমার সত্যবাদিতা, আমার ভেতরের শক্তিটা আমাকে পথ দেখাবে। তো অনুপ্রেরণা বলতে গেলে হচ্ছে অনেকেই ছিল, তাদের মাঝখানে আমার আবৃত্তি গুরু ফাহিম মুনতাসির, আমি যার কাছে আবৃত্তি করতাম। তো এখন তো ঢাকাতে, এখন ব্যস্ততার কারণে আর ওইভাবে আবৃত্তিটা কন্টিনিউ করতে পারছি না। তো এখন শুধুমাত্র নাচের সাথেই যুক্ত আছি। তো তিনি সেই আমার এই নাচের ক্যারিয়ারের শুরু থেকে আমার অনুপ্রেরণাই ছিল। আমি তার কাছ থেকে খুব বেশি অনুপ্রেরণা পেয়েছি। সামনের সময়টাতেও আমি তাকে পাশে চাই। আমার নাচের গুরু, আবৃত্তি গুরু, তাদের দুইজনই আমার অনুপ্রেরণা। মানে তাদের থেকে আমি অনেক শিখি। এই দুইটা মানুষ আমার লাইফে হচ্ছে খুব স্পেশাল দুইজন। তো উনারাই
আমার অনুপ্রেরণাই ছিল। তোমার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমরা একটা জয়েন্ট ফ্যামিলি, মা বাবা ভাই বোন চাচা চাচি আমরা একসাথেই থাকি। তো আমাদের খুব সুন্দর একটা পরিবার। এই তো সবাইকে নিয়ে আছি ভালো। সামনে তোমার পরিকল্পনা কি? সামনে পরিকল্পনা, আমি সবেমাত্র উচ্চ মাধ্যমিক শেষ করেছি, এখন দেশের বাইরেও পড়াশোনার জন্য নাচে পড়াশোনা করার ইচ্ছে আছে, কিন্তু দেশের প্রতিও তো একটা কর্তব্যবোধ আছে, একটা পিছুটান আছে। তো তার জন্য চাইছিলাম নাচে পড়াশোনা করতে দেশের বাইরে। পড়াশোনা করে এসে আমার জানার পরিধি বৃদ্ধি করে আমি আমার দেশে হচ্ছে আমার নিজস্ব সংস্কৃতি, দেশের আমাদের যে একটা নিজস্ব সংস্কৃতির ধারা, সেই ক্ষেত্রে হচ্ছে অবদান রাখতে চাই। এবং যখন আমি আরো শিখবো তখন তো হচ্ছে আমি ভালোভাবে আরো শিখাতে পারবো নতুন প্রজন্ম যারা, তাদের প্রতিও তো আমার হচ্ছে দায়বদ্ধতা আছে। তো পরিকল্পনা হচ্ছে আমি আরো নাচে আমি আরো ইমপ্রুভ করতে চাই, আরো শিখতে চাই, শিখে আমার জানার পরিধি বৃদ্ধি করে আমি তা আবার ছড়িয়ে দিতে চাই নতুন প্রজন্মের কাছে, যেন হচ্ছে আমাদের এই নৃত্য চর্চা, আমাদের এই সংস্কৃতি, তা যেন হচ্ছে যুগ যুগ ধরে যেন প্রজন্ম থেকে প্রজন্মে হচ্ছে বহমান থাকে নদীর স্রোতের মতো। অনেক বাচ্চার মা আমাদের অনুষ্ঠান দেখে এবং নাচের অনেক শিক্ষার্থীও দেখে আমার বিশ্বাস, এবং আমি কিছু শিক্ষার্থীদেরকে চিনি, ওরা কখনো কখনো ভেঙে পড়ে, যেমন গুরুর অভাবে। যারা প্রত্যন্ত অঞ্চলে থাকে, শহরে তো নাচ শেখার অনেক সুযোগ আছে, প্রত্যন্ত অঞ্চলে ওদের সেরকম গুরুর সান্নিধ্য ওরা সেভাবে পায় না, কিন্তু ইউটিউব এবং ফেসবুকে এখন ওরা ইজিলি দেখতে পাচ্ছে। কিন্তু ওদের একটা গ্যাপ আছে যে ওরা গুরুর একদম সান্নিধ্য পায় না। ওদেরকে তুমি কি বলবে? যে আমি তো চাই ওরা কখনো নাচ শেখা বন্ধ না করুক, বা নাচটা বন্ধ না করুক, নিজের থেকে হলেও শিখে যেতে। তুমি কি বলবে ওদেরকে? আমি বলবো যে হচ্ছে ইচ্ছা শক্তিটা হচ্ছে মানুষের সবচাইতে বড় শক্তি। তো কখনই ভেতর থেকে ভেঙে পড়া যাবে না, ভেঙে পড়লেই শেষ। তো নিজে সবচাইতে বড় শক্তি হচ্ছে নিজে। তো নিজে ইচ্ছা শক্তি থাকলে মানুষ সব কিছু জয় করতে পারে। আর প্রত্যন্ত অঞ্চল বা আমার মতো যারা যারা গ্রামে থাকে বা গ্রামে থাকছে, তারা নাচের ক্ষেত্রে এখন বাংলাদেশে প্রত্যেকটা আনাচে কানাচে অসংখ্য নৃত্যশিল্পী, তারা তাদের সাথে গুরু সান্নিধ্যে আসতে পারে। বা ইউটিউবের কথা বললেন, ইউটিউবে এখন তো হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, অনেকটাই হচ্ছে আমাদের সহজ হয়ে গিয়েছে। দেখা যায় কি ইউটিউবে অনেক ধরনের কোর্স থাকে, বা বিভিন্ন নাচের একাডেমি থেকে বিভিন্ন ধরনের কোর্স থাকে। সেই ক্ষেত্রে তার যদি হচ্ছে নাচ নিয়ে জানার আগ্রহ থাকে, আরো তার হচ্ছে শিখার আগ্রহ থাকে, তাহলে সেই ক্ষেত্রে তারা হচ্ছে ওই কোর্সগুলো করতে পারে। তো এই ক্ষেত্রে হচ্ছে নিজে ইচ্ছা শক্তি মনোবল ঠিক রেখে করতে পারে। তার পরবর্তী সময়ে হয়তো বা দেখা যাবে সে আরেকটু বড় হবে, তারপর সে ঢাকায় বা হচ্ছে জেলা শহরে ভালো ভালো জায়গাগুলোতে নাচ শিখতে পারবে। তো হচ্ছে নাচের সাথে থাকুক, সংস্কৃতি চর্চার সাথে থাকুক, অন্তত খারাপ কোনো কিছুর সাথে যুক্ত থাকার থেকে তো ভালো একটা কিছুর সাথে যুক্ত থাকছে। তো সেই ক্ষেত্রে নাচের সাথেই আজীবন যুক্ত থাকতে বলবো, যে যুক্ত থাকুক, নাচুক। তিনবার জাতীয় পুরস্কার পাওয়া এমন অসাধারণ মেধাবী তরুণের সাথে কথা বলে আমি নিজেও মুগ্ধ। আমি এখন কনফিউজড ওনাকে নিয়ে, মানে জয়কে নিয়ে। আমি নাচ দেখবো, নাকি কবিতা আবৃত্তি শুনবো, নাকি গল্প শুনবো? জীবনের যাত্রাটা সত্যি অসাধারণ, মসৃণ যদিও বা ছিল না, কিন্তু সফল তিনি। আমরা একেবারেই প্রোগ্রামের শেষে চলে আসছি, তবে নাচার জন্য যথেষ্ট পরিমাণ আমাদের পরিসর এবং অ্যারেঞ্জমেন্ট না থাকার কারণে আমরা আবৃত্তিতে যাই, কারণ জয় দুর্দান্ত আবৃত্তিও করে।
জয়, তোমার আবৃত্তি দিয়ে আমরা শেষ করব আজকে আমাদের এই নেক্সট জেন শোর স্পেশাল পর্ব। তার আগে দর্শকদের কাছে আমি আবারও বিদায় নিয়ে নিচ্ছি। আগামী পর্বে আপনারা দেখতে পাবেন আমাদেরকে একটি অসাধারণ আরও নতুন গল্প নিয়ে, অসাধারণ মানুষ নিয়ে আমরা হাজির হব এই প্রোগ্রামে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন আর আমাদেরকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। চলেন এবার জয় থেকে আমরা আবৃত্তিটা শুনি। অসংখ্য ধন্যবাদ আমাকে আপনাদের এই আয়োজনে যুক্ত করার জন্য। আপনার খুব মুগ্ধ হয়ে আপনাকে শুনছিলাম, খুব ভালো লেগেছে আপনাদের সাথে যুক্ত থাকতে পেরে। আমি আবৃত্তি তো করতাম, মাঝখানে অনেকদিন গ্যাপ ছিল, জানি না কেমন হবে। তো আমি আমার পছন্দের কবি, বিদ্রোহ কবি কাজী নজরুলের মানুষ কবিতাটি খণ্ডাংশ পাঠ করে শোনাতে চাচ্ছি, কারণ তিনি আজীবন সমতার কথা বলেছেন, খেটে খাওয়া মানুষের কথা বলেছেন, মুক্তির কথা বলেছেন। তো আমার খুব পছন্দের একটা কবিতা মানুষ কবিতার খণ্ডাংশ পাঠ করে শোনাচ্ছি। আমার ভুল ত্রুটি মার্জনীয় দৃষ্টিতে দেখবেন আপনারা। গাহি সাম্যের গান। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদে ধর্ম জাতি। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, উদ্ধার ঠাকুর দাঁড়িয়ে দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভোজনালয়। দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়ই। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধাই কণ্ঠক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খোলো বাবা, খাইনি তো 7 দিন। ধন্যবাদ।